ওয়েস্ট বেঙ্গলে এই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম বলে একটা এক্সাম আছে। ওই এক্সামটাই এই অ্যাকাউন্টেন্সি বলে একটা পেপার আছে। তো ওই পেপারটাতে যদি একটু খাটা যায় তাহলে ওই পেপারটা কমার্সের পেপার, মানে কমার্সের অঙ্ক আর কমার্সের টিওরিগুলো থাকে। তো সেই পেপারটা যদি একটু ভালো করে পড়াশোনা করা যায়, একটু নাম্বার তোলা যায়, তাহলে কিন্তু এই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনটাই পাস করা সম্ভব। আমি বহুবার চেষ্টা করলাম, কত করলাম, তো আমি মানে পারলাম না এই ডিপার্টমেন্টাল এক্সামটা পাস করতে। তো যে খেটেছি তো কম না, এখন এত খাটনি পুরোটাই জলে চলে যাবে। তাই ভাবলাম যে যদি একটা ইউটিউবে ভিডিও করি, যারা আমার মতো এরকম বারংবার ফেল করছে তাদের যদি কিছু কাজে লাগে, আর যদি একদম নতুন যারা আর কি দিব ভাবছে বা দিয়েছে এক আধবার, তাদের যদি কোনো কাজে লাগে। তো আমি সেরকম কিছু বলতে পারবো না, মোটামুটি একটা বলার চেষ্টা করব, দেখা যাক কি দাঁড়ায়। মোট কথা হলো দুভাগে আমাকে এই চ্যাপ্টার 6 বলে এটাকে। প্রথমে বলে দিই, এইটা অ্যাকাউন্টেন্সি যে চ্যাপ্টারটা থাকে সেটা চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার। তো এই 6 নম্বর চ্যাপ্টারে 100 নম্বরের প্রশ্ন থাকে, তা মোটামুটি 70-75 যদি তুলতে পারা যায় তাহলে জানতে হবে। মানে অঙ্কে তুলতে হবে 100-র কাছাকাছি, বলতে গেলে 90-এর ওপরে, 89, 90 বা 96 এরকম ধরনের। আর এই অঙ্কে তুলতে হবে 75-76। তার মানে ধরে নিতে হবে সে ছেলে আর কি চাকরি পাচ্ছে। তো আমি কোনোদিনও পাইনি, তুলতেও পারিনি, অত নাম্বার আমার মাথাতে অত বুদ্ধি আসেনি। তো এইখানে আমি একটু গাইডলাইনটা দিই যে 17খানা চ্যাপ্টার আছে এই অ্যাকাউন্টেন্সির শুধু অঙ্কের পেপারে। মানে কোশ্চেনটা দুই ভাগে আসবে, কিন্তু একটা থাকবে হচ্ছে থিওরি পেপার থেকে 5খানা কোশ্চেন থাকবে, অঙ্কের পেপার থাকবে সেখান থেকে 5খানা কোশ্চেন থাকবে। তো যে কোনো বলবে যে 2 চ্যাপ্টার মিলে যে মিনিমাম দুটো করে অ্যান্সার করে 5খানাও দাও। মানে থিওরি 3টে দিতে পারে, অঙ্ক 2টো করতে পারে, আবার অঙ্ক 3টে করতে পারে, থিওরি 2টো করতে পারে। এবার থিওরিতে সাধারণত গড় নাম্বার দিবে, আমরা মোটামুটি যা লিখি সবই একই নাম্বার আসতে পারে, এটা হতে পারে নাও হতে পারে। আমার যেটা ধারণা, আমি বললাম 2-1বার পরীক্ষা দিয়েছি, ফেল করেছি, তার ফলে বলছি। তো আর যেটা দেখছি যে ইয়েতে ওই 300 মোটামুটি জেনারেলদের জন্য তুলতে পারলে মোটামুটি ঠিক আছে, নাম চলে আসে, ইন্টারভিউতে নাম চলে আসবে 300 তুলতে পারলে। তো তাহলে কি দাঁড়ালো, অঙ্ক যদি আমি 3টে করতে পারি, তাহলে অঙ্ক যদি 20 নম্বরে 3 20 60 নম্বর থাকে, তো 60 নম্বরের মধ্যে যদি 4খানা ভুলও করি, তাহলেও যদি 4-5 20 নম্বরও বাদ চলে যায়, তাহলে 40-45 নম্বর একদম ওখান থেকে ছাকা পাওয়া গেল। আর দুটো কোশ্চেনে যদি 10-10-20ও পাই, তাহলে 65। তাহলে আর মানে একটু যদি ভালো করা যায়, তার মানে আমি কিন্তু বলে যাচ্ছি যে এখান থেকে 60-75 পর্যন্ত কিন্তু পাওয়া যাবে। চ্যাপ্টার যেগুলো থাকে সেগুলো প্রথম যেটা আমি ভিডিও বানাচ্ছি সেটাতে প্রথমে চ্যাপ্টারগুলো দেখে নিই। আমি কিন্তু সব চ্যাপ্টার সম্পর্কে বলতে পারবো না। এটা হানিফ মুখার্জির বই আছে, যারা গ্র্যাজুয়েট লেভেলের বইগুলো পড়ে তাদের সেখান থেকে কিন্তু ওগুলো করে দেখে নিতে হবে। পুরনো বইগুলো পাওয়া যায়, কলেজ স্ট্রিটে গেলে খুঁজে পাওয়া যাবে। প্রথমে হচ্ছে অ্যাডভান্স বুককিপিং সিস্টেম। অ্যাডভান্স বুককিপিং সিস্টেম কীভাবে ওই কী বলে গোল্ডেন রুল, ডাবল এন্ট্রি সিস্টেম, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট বলে সব আছে, ওইগুলো একটু জেনে নিতে হবে। এগুলো বই পড়তে হবে, এগুলো পড়ে কেউ বোঝাতে পারবে না। তারপরে সিঙ্গেল এন্ট্রি এবং ডবল এন্ট্রি সিস্টেম, ডবল এন্ট্রি বুককিপিং অ্যাকাউন্টস, এখন বর্তমানে ডবল এন্ট্রিটাই চলে। এগুলো একটু ওই ইনিশিয়াল চ্যাপ্টার, এগুলো একদম ওই কী বলে উচ্চ মাধ্যমিকের যে বইগুলো আছে বাংলায়, বসুদাস টুসুদাসের লেখা, ওইগুলো থেকে করলে হয়ে যাবে। ফার্স্ট যেটা অঙ্কের চ্যাপ্টার, মানে অঙ্ক যেখান থেকে শুরু হচ্ছে এই সিলেবাস অনুসারে, সিলেবাসে যে সূত্রটা আছে তার মধ্যে অঙ্ক যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ হলো মানে এর মধ্যে সব থেকে সহজ অঙ্ক। তবে কমার্সের এই বেসিক এই দুটো পার্ট যদি না জানা যায়, কীভাবে ডেবিট করতে হবে, কীভাবে ক্রেডিট করতে হবে, এই দুটোর মানে হচ্ছে এখান থেকে শিখে নেওয়া। তো এই দুটো যদি না জানা যায় তাহলে তার বিল অফ এক্সচেঞ্জ যত সহজ বলে করা যাবে না, কিন্তু ওইটুকু কিন্তু নিজেকে করে ফেলতে হবে। তারপরে বিল অফ এক্সচেঞ্জটা মোটামুটি সহজ, আমি যা বলবো। বিল অফ এক্সচেঞ্জের অঙ্ক কিছু থাকে না, শুধু কতগুলো জার্নাল মারতে হয়, একবারও পড়েনি, তবে সব থেকে সহজ, পড়ে যেতেই পারে। তারপরে আসছে কনসাইনমেন্ট মানে হচ্ছে ওই নিজের মাল কমিশনে অন্যজনকে দিয়ে বেচানোর ব্যাপারটা। আমি তোমাকে মাল পাঠালাম, তুমি ওখানে কত মাল বিক্রি করলা, কত টাকায় বিক্রি করলা, সেই অনুসারে তোমাকে কমিশন দেওয়া হবে। এই হচ্ছে গল্প। তো মাঝখানে এবারে অঙ্কের মধ্যে কঠিন কোন জায়গাটা আছে, কঠিন হচ্ছে মাঝখানে যদি জিনিসপত্র নষ্ট হয়ে যায়,
তাহলে কি থাকলো? আর গোডাউনে যদি আগুন টাগুন বন্ধ টন্ধ হয়ে যায় বা গোডাউনে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, তখন কোনো যে মালটা স্টকে থাকলো সেই স্টকের দাম কত? এই হচ্ছে এখানকার জটিলতার জায়গা। তারপরে যে চ্যাপ্টারটা আসে, এটা এই কনসাইনমেন্ট কিন্তু একটুখানি খাটলে মোটামুটি করা যায়। ডিপ্রিসিয়েশন আর শ্রিঙ্কিং ফান্ড, এই ডিপ্রিসিয়েশন আর শ্রিঙ্কিং ফান্ডটা একদম পাটিগণিতের অঙ্ক। ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে ফিক্সড অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থেকে কোনো একটা রেট দেওয়া থাকে যে 10%। এবার কারোর ক্ষেত্রে 10% মানে যদি 1000 টাকা দাম হয়, তাহলে 10% যদি ডেপ্রিসিয়েশন হয়, তাহলে প্রথম বছর গেল হচ্ছে 100 টাকা, তারপরের বছর গেল 100 টাকা বাদ চলে গেলে 10,000 টাকা থেকে 100 টাকা বাদ চলে গেলে 900 টাকা থাকলো, তাহলে পরের বছর 90 টাকা। তা 90 টাকা যদি বাদ চলে যায় তাহলে থাকলো 810 টাকা, তাহলে 810 টাকার উপরে পরের বছর হবে 81 টাকা। এইভাবে ডেপ্রিসিয়েশন মানে কাটতে চলে যাওয়া যায়। আর একটা পদ্ধতি হচ্ছে স্টেটোয়ে মেথড, মানে প্রত্যেক বছরই আমি ভাই 200 টাকা করে কাটবো। তার মানে কি দাঁড়ালো, ওই প্রথম বছরে 200 টাকা গেলে 800 টাকা, তারপরে বছর 200 টাকা গেলে 600 টাকা, তারপরে বছর 200 টাকা গেলে হয়ে গেল 400 টাকা। তো এবার অঙ্কে তাহলে জ্ঞানাকলটা কী করবে? অঙ্কে জ্ঞানাকল করবে হঠাৎ করে কোম্পানির মনে হবে, মানে যে কোশ্চেন সেট করছে তারও হতে পারে। তো অঙ্কে যাই হোক মনে হবে যে আমি 3 বছর ধরে ওই ডিমিনিশিং ব্যালেন্সে করেছি, এবার স্ট্রেট লাইনে করব। বা উল্টোও হতে পারে যে 3 বছর ধরে ভুলভাল করে ফেলেছি, আমি স্ট্রেট লাইন মেথডে 200 টাকা করে বাদ দিয়ে দিয়েছি, ওসব হবে না, আমি এবার ডিমিনিশিং ব্যালেন্সে করব। ব্যাস, এই জ্ঞানাকল বাঁধিয়ে দিল। এবার কি করবে? ওটাকে ঠিক করতে হবে, পুরো পাটিগণিতের অঙ্ক, কিছু নেই। আর শ্রিঙ্কিং ফান্ড মানে হচ্ছে ওই ডেপ্রিসিয়েশনটাকে ওই বাদ দিয়ে না রেখে আলাদা করে ফান্ড করে তৈরি করে রেখে দেওয়া, ওটা আরও সহজ, ওটা কিছু নাই। তো এবার জ্ঞানাকল করে রাখলো, ওর মধ্যে কোনোটা কী হবে, কোনোটা মাঝখানে কিনেছে, কোনোটা আবার 1 বছর পর আবার কিনেছে, কোনোটা আবার মাঝখানে বিক্রি করে দিয়েছে। এমন জ্ঞানাকল বাঁধিয়ে রাখবে যে ওই ছাড়াতে ঠান্ডা মাথায় যদি কেউ ছাড়াতে পারে পাটিগণিতের অঙ্ক, তাহলে অঙ্কগুলো সহজ, অঙ্কগুলো পড়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেলফ ব্যালেন্সিং লেজার। সেলফ ব্যালেন্সিং লেজার মানে হচ্ছে ব্যালেন্স আলটিমেটলি 100 টাকা কিনা হলো, যদি অ্যাসেট কেনা হয়, আমি সেলফ ব্যালেন্সিং লেজারের ব্যাপারটা বলি। তো যদি অ্যাসেট কেনা হয় তাহলে ডেবিট ব্যালেন্স হবে, আর যদি লাইবিলিটি লেজার বানায় তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স হবে। তো সেলফ ব্যালেন্সিং মানেটা দাঁড়াবে, যদি 100 টাকা আমি কিনলাম এবছর, তাহলে 100 টাকাটা ব্যালেন্সিংয়ে দাঁড়ালো। তারপরের বছর হয়তো আমি সেখান থেকে 10 টাকা আদায় করে ফেলেছি, তাহলে কি হলো, 10 টাকা আদায় করলে 10 টাকাটা ক্রেডিটে বসলো, তাহলে এখন ব্যালেন্স থাকলো কত? 90 টাকা। তারপরের বছর আবার 10 টাকা ওকে 50 টাকা ওকে ধার দিয়ে দিয়েছি, তাহলে কি দাঁড়ালো, ওটা অ্যাসেট হয়ে গেল আমার। তো অ্যাসেটটা বেড়ে গেল, তার মানে কি হচ্ছে 90 টাকার সঙ্গে আবার 50 টাকা যোগ হলো, তাহলে কত দাঁড়ালো? 140 টাকা দাঁড়ালো। এই জিনিসটাকে বলে সেলফ ব্যালেন্সিং লেজার। এ পড়েও নি কোনো দিন, আর এ পড়ার মতন অঙ্কও নাই। তারপরে যেটা 7 নম্বরে আসে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এখানে দেখা যাচ্ছে না, কিন্তু বুঝলে এই ব্যালেন্স শিট। তো কী হলো, এই অঙ্কটা একটা করে প্রত্যেক বছর পড়বে, এটাকে বলে ফাইনাল অ্যাকাউন্টস। এই ফাইনাল অ্যাকাউন্টস করতে যাওয়াও বিপদ, করতে না যাওয়াও বিপদ। মানে কীরকম ধরনের ব্যাপারটা হয়, ফাইনাল অ্যাকাউন্টস একটা পড়বেই, তাহলে সবাই কী করবে, ফাইনাল অ্যাকাউন্টসটা করতেই হবে, ফাইনাল অ্যাকাউন্টসটা ভালো করে শিখতেই হবে, ফাইনাল অ্যাকাউন্টসটা অ্যাটেন্ড করবেই, একটা কমন পাবো আমরা। এবার ফাইনাল অ্যাকাউন্টসটা না এত জ্ঞানাকল করা থাকে, এত জটিল করা থাকে, ওই অ্যাডজাস্টমেন্ট বলে একটা কোনো জিনিস হয়, ট্রায়াল ব্যালেন্স একটা দেবে, ওটা খুব সহজ, ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট জীবনে পড়েনি, ও ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতেও পারে না কেউ, ও ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট দিলে গন্ডগোল আছে আর কি, ও না করাই ভালো। মানে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট বানাতে যদি ওই অ্যাডজাস্টমেন্টটা 8খানা দেওয়া থাকে, 8খানা দেওয়া থাকলে মোটামুটি 1 ঘন্টা লাগিয়ে দেবে। খুবই ভালো করে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে 45 মিনিট বা 50 মিনিটে নামাতে পারবে। তো তাহলে কি দাঁড়ালো, 3 ঘন্টার পরীক্ষা, 1খানা 20 নম্বরের কোশ্চেন করতে 1 ঘন্টা পার। এবার বাকি 80 নম্বর দিতে মাত্র পড়ে আছে 4 ঘন্টা, এই 4 ঘন্টা বলে ফেলেছি, 2 ঘন্টা, এই তো অবস্থা। তো তাহলে 1 নাম্বার দুটো দিক আছে এটার। তাহলে ফাইনাল অ্যাকাউন্টস যদি করতে হয় তাহলে প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে। ফাইনাল অ্যাকাউন্টস একটা আসবে, ওই 8খানা 9খানা অ্যাডজাস্টমেন্ট থাকবে, একটা ফাইনাল অ্যাকাউন্টস ফাইনাল অ্যাকাউন্টস দেখে নিতে হবে, আর যত রকমের অ্যাডজাস্টমেন্ট হয় সব এক জায়গায় লিখতে হবে, একটা অঙ্কের মধ্যে একদম ওর মধ্যে চালিয়ে দিতে হবে। দেখাচ্ছি আমি ওই 7 নম্বর চ্যাপ্টারে যখন ভিডিওগুলো বানাবো তখন করব। একখানা পাতি অঙ্ক নিব, পাতি অঙ্ক, আর 8খানা 10খানা তার অ্যাডজাস্টমেন্ট করব, একটা অ্যাডজাস্টমেন্ট ঝাড়বো আর একখানা করে অঙ্ক তৈরি করবো, দিয়ে ওই অঙ্ক যদি অ্যাডজাস্টমেন্টগুলো মুখস্থ মতন করে ফেলা যায় তাহলে ব্যালেন্স শিট মিলে যায়। আর ব্যালেন্স শিট যদি মিলে যায় তাহলেও ভালো, ব্যালেন্স শিট না মিললেও ভালো, তাহলে 5-6 নম্বর কেটে যাবে। 5-6 নম্বর যদি কেটেই গেল আমার, তাহলে আমি 20-র মধ্যে তো
ব্যালেন্স শিট মেনে নেব বলেই 5 নম্বর কাটা, তাহলে 15 থাকলো। এবার তার মধ্যে যে আরও কিছু ভুল করে রেখেছি কিনা, আরও অ্যাডজাস্টমেন্ট কিছু বুঝতে পারছি কিনা, এরকম গন্ডগোল থাকবে, তার থেকে থিওরি করা ভালো, এরকম একটা কনসেপ্ট আছে। তো ফাইনাল অ্যাকাউন্টসটা করতে হবে, ভালো কথা। পার্টনারশিপের পরে এই আর এক চ্যাপ্টার, 6 রকমের পার্টনারশিপের গ্যারাকল আছে। পার্টনারশিপ মানে কি, দুজন মিলে একটা ব্যবসা তৈরি করলো, তার দুজন মিলে করছিস কর, ভালো কথা। তারপরে একজন পার্টনারকে বললো তুই বাড়ি যায়, আমরা নিজেরা ভাগ করে নিলাম, নে, এক রকমের অঙ্ক হয়ে গেল। দুজন পার্টনারশিপ ছিল, একজন হয়তো কর্মচারী ছিল, কাজ করে খাচ্ছিল লোকটা, তাকে কি মুহূর্তে মনে করলো যে না, ওকে কর্মচারী রাখা যাবে না, ওকে একটা পার্টনারশিপ হিসেবে নিয়ে নাও। এইবার লেগে গেল গ্যারাকল। আরে দুজন ছিল, তার 3 জনকে আর 8 জনকে নেওয়ার কোন যুক্তি ছিল, নিল, ব্যাস, অঙ্ক গ্যারাকল বেঁধে গেল। প্রফিট ভাগ হবে, ও কত টাকা দেবে, বেতন কত টাকা কি হলো, তার মধ্যে আবার সে রয়্যালটি চার্জ করবে, এতদিন আমরা ব্যবসা করেছি, তুমি এখন নতুন করে ঢুকছো, তা হবে কেন বলে বসে থাকবে। এই সব নিয়ে সমস্যা বাঁধিয়ে দিবে। তার মধ্যে কোন পার্টনার মরে গেল, কোন পার্টনারের মরে গেল বলে ওর ছেলে এসে আবার উপস্থিত হয়ে গেল, ছেলে আবার উপস্থিত হলো তো ছেলের বউ শুদ্ধ চলে আসলো, এই করে ঝামেলা বাঁধিয়ে দিবে। এই হচ্ছে আমাদের পার্টনারশিপ অঙ্ক, 6 রকমের অঙ্ক আছে। তারপরে আছে কোম্পানি অ্যাকাউন্ট, একবার পড়েছিল, শেয়ার ফেয়ার নিয়ে বিশাল গ্যানাকল, আমি ভালো মতো বুঝিও না, করতেও পারবো কিনা জানি না, চেষ্টা করব। তারপরে আছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাকাউন্ট 2 রকমের হয় মেনলি। তো একটা হচ্ছে ডেটর্স মেথড, ওটা সহজ, ওটা খুব একটা পড়ে না। আর একটা হচ্ছে স্টক মেথড। স্টক মেথডটা কি বললে পারবো। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টসটা অনেকটা ট্রেডিং অ্যাকাউন্টের মতো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের মতো, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, ওদের নিজস্ব আবার আর একটা করে, ধরো টিভির একটা ডিপার্টমেন্ট, টিভি বিক্রি করার একটা ডিপার্টমেন্ট, ফ্রিজ বিক্রি করার একটা ডিপার্টমেন্ট, কোনো যুক্তি নাই। মানে কি দরকার, একসঙ্গে কিনছিস টিভি, ফ্রিজ, রেডিও, তা ওদের কিন আর বিক্রি কর, তা না। ওরা আবার করবে কি, বলবে আমার টিভিতে কত মানে আমার লাভ হয়েছে বলো, ফ্রিজে কত বিক্রি হয়েছে, লাভ হয়েছে বলো। আরে গন্ডগোলটা কোথায় বাঁধবে? গন্ডগোলটা বাঁধবে টিভি, ফ্রিজ আর কি সব বললাম, ওগুলো তো সব একই জায়গায় আছে, মানে লোকজন তো একই, খাতা লেখার লোক তো একই, ইলেকট্রিকের খরচ তো সেই শোরুমে রাখা আছে সেই শোরুমে একই, তো ওগুলোকে কী করে ভাগ করব? এই ভাগ করা নিয়ে গ্যারাকল লেগে যাবে। যত পারবে ওইগুলোর মধ্যে ক্যাঁচাল বাঁধিয়ে দেবে, এই তমুক দিয়ে এই ক্যাঁচাল সারানো। এই হচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। এটা মোটামুটি সহজ। ডবল অ্যাকাউন্টেন্টের মানে আমি বুঝতে পারি না, ওটা পরে দেখছি। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস অফ পাবলিক ইউটিলিটি, মানে পাবলিক ইউটিলিটি কনসার্নস কথাটা এখানে আছে, জানেন, আমি এরকমভাবে না করলে তো দেখা যাবে না, মোবাইলটা তো ছবি উঠছে সেরকমই, কি বলা যাবে, এই যে কনসার্ন। তো অ্যাকাউন্টস অফ পাবলিক ইউটিলিটি কনসার্ন মানে হচ্ছে হসপিটাল হোক, স্কুল হোক বা ক্লাব হোক, এরকম জায়গাগুলোর অ্যাকাউন্টস তৈরি করে। এদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো হবে না, এদের ওই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হবে, আর ইনকাম ওভার এক্সপেন্ডিচার আর এক্সপেন্ডিচার ওভার ইনকাম, এরকম ধরনের একটা কনসেপ্ট হবে। ওই একই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, শুধু কায়দা করে আলাদা রকম বলবে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মনে হয় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, নাহলে কেন এইসব কাণ্ড করতে যাবে, প্রফিট নাই আমাদের কেন বোঝাতে যাবে, কি জানে। তারপরে যেটা 14 নম্বর চ্যাপ্টার আছে সেটা হচ্ছে হায়ার পারচেজ। খুব মজার জিনিস। হায়ার পারচেজটা মানে হচ্ছে ওই যে ইএমআই আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি। আমি তো এই রিসেন্টলি একটা ট্যাব কিনলাম, সেই ট্যাবটা কিনলাম আমি হচ্ছে ফিনান্সে, তো মাসে 3,300 টাকা করে দিতে হবে, 6 মাস ধরে দিতে হবে। ঠিক এই জিনিসটা হচ্ছে এই হায়ার পারচেসের গল্প। এখন তো আর হায়ার পারচেস হয় না। আমার মানে আগে কী হতো, বলতো জিনিস তুমি নিয়ে যাও, 2,000 টাকা 6,000 টাকা যা পারো দিয়ে যাও, তারপরে প্রত্যেক মাসে তুমি টাকা দেবা, যদি টাকা দিতে না পারো তোমার মাল তোমার কাছ থেকে তুলে নিয়ে চলে আসবো। এইবার এই তো গল্প, তুমি 10,000 টাকার মাল নিয়ে গেছো, 3,000 টাকা দিয়ে গেছো, 7,000 টাকা বাকি আছে তোমার কাছে, তুমি 2,000 টাকা করে দিবা প্রত্যেক মাসে, 4 বার দিবা, তাহলে 4 দুগুণে 8,000 টাকা হলো, তার মানে 8 আর 5 13 হয়ে গেল, 12,000 টাকার জিনিস, তার মানে 1,000 টাকা তোমার ইন্টারেস্ট। এ সহজ গল্প ছিল, কিন্তু তা হবে না। ক্যাঁচাল বাঁধাবে কোন জায়গায়, ও মাঝখানে বলবে আমি দিতে পারবো না, ব্যাস মাল নিয়ে আসো। এবার ওর ডেপ্রিসিয়েশান, এই নিয়ে আবার নাজেহাল অবস্থা, পুরো নাজেহাল করে দেবে। তার মধ্যে 1খানা মাল নিয়ে গেছে, 3খানা মাল একসঙ্গে বিক্রি করে দিয়েছে। আরে ভাই, একটা আদায় হচ্ছে কিনা দেখ, তা না করে 3খানা বিক্রি করে দিল, গা করে ট্রাক্টর বিক্রি করে ফেললো। এবার ট্রাক্টর বিক্রি করে ও তো 2 দিনে অন্তর টায়ার ফায়ার সব খুলে ফেল দিয়েছে। এবার কি হলো, যখনই মালটা যখন দেখছে আর টাকা পয়সা দিচ্ছে না, তখন মালটা আনতে গিয়ে দেখছে টায়ারও নাই, টিউবও নাই, তখন লেগে গেল ক্যাঁচাল। তোমার আমি 3খানা মাল তুলে নিয়ে আসবো, এ বলছে আমি 3খানা মাল দিব না, এই করতে করে ক্যাঁচাল বাজিয়ে দিল।
তা লাভ হলো না লোকসান হলো, কার কোনটা লাভ হলো কার লোকসান হলো এইসব বিক্রি দেখতে হবে ওই হায়ার পারচেসে। 15 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট। রয়্যালটি অ্যাকাউন্ট মানে হচ্ছে বই ফই লিখেছে তার রয়্যালটি দিতে হবে, তো কত টাকার রয়্যালটি হচ্ছে ওটা দেখা, তার হিসাব করা। সেটা খুব বেশি কঠিন না, মোটামুটি চলে যাবে, মানে একটু লজিকটা সাজিয়ে যদি মানে ছকে ফেলে দেওয়া যায় চলে যাবে। তারপরে 16 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ফায়ার ক্লেম অন স্টক। এই ইন্স্যুরেন্সের অঙ্ক বলে এগুলোকে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের অঙ্ক। এর মধ্যে দু রকমের আছে, একটা লস অফ প্রফিট আর একটা হচ্ছে লস অফ স্টক। তো এখানে যা সিলেবাস দেখছি সেটা হচ্ছে ফায়ার ক্লেম অন স্টক বলে দেওয়া আছে। ওই মেথডটা কী হলো, ইন্স্যুরেন্স করেছি, ইন্স্যুরেন্স কোম্পানিও তো চালাক আর আমরাও তার থেকে বেশি চালাক। এই দু রকমের চালাকির মধ্যে থেকে অঙ্কখানাকে বের করে নিয়ে আসা। কীরকম, যেদিনকে আমার স্টক ছিল আমি চাইবো একদম ঝেড়ে মুছে যা ইন্স্যুরেন্স ক্লেম করে নিতে। ইন্স্যুরেন্স ক্লেম আবার বলবে, ইন্স্যুরেন্স ক্লেমও আমার কোম্পানি কি বলবে যে আমি অত টাকা দেবো কেন তোমার কাছ থেকে, তুমি যা ইন্স্যুরেন্স করেছো সেই অনুসারে ভাগাভাগি করো। তো একজন তৃতীয় পক্ষকে নিয়ে এই অ্যাকাউন্টটা বানানো হয়। মানে আমি কমিটির পক্ষেও না, আমি ওই মানে কী বলে ওটাকে, ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষেও না, মানে কমিটি বলতে ওই মানে কোম্পানি কোম্পানির পক্ষেও না, আমি ওই ইন্স্যুরেন্স ক্লেম যারা কোম্পানি তাদের পক্ষেও না, আমি নিরপেক্ষ একজন লোক এসে ঠিক করব যে তুমি কত টাকার ইন্স্যুরেন্স ক্লেম পাবা। যদি স্টক বেশি থাকলো, 10,000 টাকার স্টক আছে, আমি 2,000 টাকার ইন্স্যুরেন্স ক্লেম করে বসে আছি সেই ডেটে, তাহলে স্টক তোমার এত টাকা ছিল কেন, তাহলে অতএব দেবো না। তোমার যদি 10,000 টাকা নষ্ট হয় তাহলে তুমি 10,000-এর ওই 10,000-এর ওই 10,000 ছিল তোমার স্টক, আর তুমি 2,000-এর করেছিলে, তাহলে অনুপাত করলে কত হলো, 2/10 মানে 1/5। তুমি যা তোমার পুড়ে গেছে তার 1/5 অংশ পাবা। নাও এবার ঠেলা বোঝো। এই হচ্ছে অঙ্ক ফায়ার ক্লেম। আর অ্যানালাইজেশন অফ ব্যালেন্স শিট যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স শিট দেখে, এটা মানে বিরাট ব্যাপার। ভালো কি মন্দ, উইন্ডো ড্রেসিং আছে কিনা এর মধ্যে, এইসবগুলো দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। তো আমরা দেখি একটা একটা করে 17টা ইয়ের মধ্যে ওই ভিডিও বানিয়ে যদি উপকার লাগে। আমি তো ফেল করলাম, তো অন্যরা যদি পাস করে তাহলে আমার ভালো লাগবে। এই হলো বক্তব্য। কমেন্টস করে আমাকে জানাবে, তাহলে আমার আনন্দ।